বরপক্ষের আপ্যায়নে কোনো কমতি রাখা হয়নি। সবকিছু সুন্দরভাবে পরিচালনা হয়েছে। বিয়ে পড়ানো ও খাওয়া দাওয়ার কার্যক্রম শেষে এখন বিদায়ের প্রস্তুতি চলছে। স্বপ্নিল ভীষণ ব্যস্ত। এদিক সেদিক ফোন নিয়ে ছুটছে মামাদের সাথে। কাজের ব্যস্ততায় রায়তা নিজেও স্বপ্নিলের জন্য মনে চেপে রাখা সূক্ষ্ম রাগ ভুলে গিয়ে ছুটতে লাগলো। তেমনি ভাবে বাপের বাড়ি থেকে ফোন আসায় সে চলে গেল বাড়ির পিছনের দিকটাই, যেখানে কোলাহল নেই একদমই। সবাই বাসার ভেতরেই ব্যস্ত। কথা শেষ করে কয়েক কদম এগোতেই হঠাৎ সীমা বেগমের কণ্ঠ কানে এলো তার। এই মেয়ে, শোনো। আমায় বলছিলেন খালামণি? তুমি ছাড়া এখানে আর কেউ আছে যাকে বলবো? আজব মেয়ে তো। চোখ পাকিয়ে প্রশ্ন করে সীমা বেগম। তার কথার বিপরীতে রায়তা মুচকি এসে বলে, আমার নাম রাহিতা। নাম ধরে না ডাকলে কিভাবে বুঝবো কাকে ডাকছিলেন, তাই বললাম। রায়তার কথায় চোখ সরু হয়ে আসে সীমা বেগমের। তার মতে উড়ে এসে জুড়ে বসা মেয়েটার এত স্পর্ধা দেখে নিমিষে রাগে কেঁপে ওঠে তনুমন। হিসিয়ে বলে, এই মেয়ে, তোমার কি লজ্জা করে না এত কিছুর পরেও এভাবে আমার সাথে কথা বলতে? অবশ্য আমিও বা কাকে বলছি? লজ্জা থাকলে তুমি এভাবে চলাফেরা করতেই না। সব কিছু জেনে শুনেও আমার সামনে এমন দাম্ভিকতা দেখাতে না। মহিলার এহেন কথায় মনে মনে বেশ কষ্ট পায় রায়তা। একটা মানুষ কি করে নিজ চোখে এতটাই পাগল হয় যে বারবার সামনের জনকে অপমান করার জন্য মুখিয়ে থাকে। রায়তা ভেবে পায় না। কষ্টের দু চোখে পানি আসতে চাই, কিন্তু সে আসতে দেয় না। ভাবে এবার তাকে একটা উচিত জবাব দিতেই হবে, নয়তো আর যে কটা দিন আছে এখানে শান্তিতে থাকতে পারবে না সে। দ্বিধাশীল রায়তা এবার বলে, খালামণি, আপনি আমার শাশুড়ি মায়ের বোন বলেই আপনার সম্মানার্থে কিছু বলিনি এই কয়দিন। তবুও যদি আপনার কাছে মনে হয় আমি আপনাকে দাম্ভিকতা দেখাচ্ছি, তবে আমার আর কিছুই বলার নেই। এখানে আসার পর থেকে একই বিষয় নিয়ে পড়ে আছেন আপনি। আমি জানি আপনার কষ্ট হয় আমায় দেখলে। হয়তো আমায় যতবার দেখেন ততবারই নিজের মেয়ের কথা মনে হয়, খারাপ লাগে আপনার। কিন্তু তাই বলে বারবার এভাবে আমায় কথা শোনানোর কি মানে হয় কোনো? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? আনিকাপুর সাথে যেটা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। এটাতে তো আমার কোনো হাত ছিল না। আমি তো তার যাওয়ার পরেই স্বপ্নিলের জীবনে এসেছি। এটুকু বলে থেমে গেল রাহিতা। এক পলক চেয়ে দেখল সীমা বেগমের মুখভঙ্গি, অথচ তার মুখ নির্বিকার। একটু নিঃশ্বাস নিয়ে সে আবারও বলে, আর একটা কথা হচ্ছে, ওনাকে বিয়ের আগে আমি জানতাম না তার জীবনে কোনো অতীত ছিল। আনিকাপুর মৃত্যুর ব্যাপারটাও আমাদের বিয়ের পরেই জানতে পারি। সব শুনে আমার নিজেরও ভীষণ খারাপ লাগে, কিন্তু জীবন তো কারোর জন্য থেমে থাকে না, তাই না খালামণি? আমার জায়গায় যদি আজ আনিকা আপু হতো, তবে কি আপনি তার সাথেও এমন বিহেভ করতেন যেটা আমার সাথে করছেন? আমার জায়গায় একবার নিজের মেয়েকে ভেবে দেখুন না। শ্যাট আপ! চুপ করো তুমি মেয়ে। একদম নিজের সাথে আমার মেয়ের তুলনা দেবে না তুমি। এতক্ষণ চুপচাপ রাহিতা সব কথা শুনে গেলেও হঠাৎ আনিকার নাম নেওয়ায় পুরনো রাগ ফিরে আসায় আবার গর্জে ওঠেন সীমা বেগম। এবার রাহিতা মনে মনে ভীষণই হতাশ হয়। সে বুঝে এনাকে ইহকালেও আর বোঝানো যাবে না কোনো কিছু। যে মুহূর্তে রাহিতা হাল ছেড়ে দিল, ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন তার পাশে এসে দাঁড়ালো আমিরা। মায়ের দিক তাকিয়ে বেশ শান্তভাবে প্রশ্ন করল, তুমি রাহিতা ভাবির সাথে এভাবে কথা বলছো কেন আম্মু? কি সমস্যা তোমার? মেয়ের কথায় যারপরনায় অবাক হয়ে তিনি বললেন, আমার সমস্যা কি মানে? এখানে এসে তোরও মাথা গেছে নাকি? আমার মাথা কেন যাবে? আমি যা সব শুনলাম সেটার উপর ভিত্তি করেই বলেছি। তুমি ভাবির সাথে এরকম বিহেভ করছো কেন? কি করেছে সে? বাহ, এখন দেখি আমার মেয়েও আমার প্রশ্ন করছে। বিয়ে বাড়িতে আসতে না আসতেই তোকেও নিজের দিকে করে নিল না মেয়েটা? আমি তো আর এমনি বলিনি যে এই মেয়ের সব সমস্যার মূল। মায়ের কথায় বিরক্ত হলেও মোটেও বিচলিত হলো না আমিরা। কেননা স্বপ্নিল ইতোমধ্যে তাকে বলেছে সীমা বেগমের রাহিতার সাথে করা ব্যবহারের কথা। তা শুনেই মূলত সে মাকে খুঁজছিল কথা বলার জন্য, এবং পথিমধ্যে এই নির্জন দিকটায় এসে দুজনকে একসাথে দেখতে পাই। উপরন্তু তাদের কথা শোনার জন্য এতক্ষণ আড়াল থেকে দুজনকে লক্ষ্য করছিল সে। কিন্তু এত কিছু পরেও নিজ জননীর একগুঁয়ে কথায় মেজাজ হারিয়ে সে নিজেই চলে আসে দুজনের কথার মাঝে। আমিরা কি ওর জন্য নিজ মায়ের সাথে এভাবে কথা বলতে দেখে রাহিতার সরল মন কষ্ট পায়। সে আমিরের হাত টেনে ধরে বলে, বাদ দাও আপু, আমরা এমনিতেও আর বেশি দিন নেই এইখানে। অযথা বিয়ে বাড়িতে কোনো সিন ক্রিয়েট করা দরকার নেই। আমি চলে যাচ্ছি, দেখি বাকিরা কি করে। বাহ,
এভাবেই কথা চালে স্বপ্নিল দিলার আপার পাশাপাশি আমিরাকেও একদিনে পটিয়ে ফেলেছো, তাই না? খুব চালু মেয়ে তো তুমি। ওনার কথায় বিরক্ত বোধ করলেও আর তর্ক করার রুচি নেই রাহিতার। সে বুঝতে চাইবে না, তাকে হাজারবার চেষ্টা করলেও বোঝানো যাবে না। এই কথাটা যেন শিবা বেগমকে দেখেই উপলব্ধি করেছে সে। তাই আর কথা না বাড়িয়ে রাহিতা চলে যেতে ধরতেই ওকে থামিয়ে দেয় আমিরা। মায়ের কথায় অতিষ্ঠ হয়ে শেষমেশ বলে, আল্লাহ, ওর সাথে চুপ করো আম্মু। আর কত শোনাবে এই মেয়েটাকে? নেহাত ভালো মেয়ে বলে তোমার ভদ্রভাবে হ্যান্ডেল করছিল রাহিতা, নয়তো অন্য কেউ হলো বিনা অপরাধে এত কিছু শুনে কোনোদিনও এত ভালোভাবে কথা বলতো না। তেরাভাবেই উত্তর দিত তোমায়। আর আমি বুঝি না। তুই আমাকে চুপ করতে বলছিস আমিরা? আমাকে? এই মেয়ে যেভাবে নিজের মাসুম ইমেজ তৈরি করে তোদের ব্রেন ওয়াশ করছে সেটা কেন বলছিস না তোরা? স্বপ্নের কথা না হয় বাতি দিলাম, পুরুষ মানুষ এমনই হয়, দুদিনেও লাগে না তাদের মন এদিক সেদিক হতে। কিন্তু তুই কি করে এত সহজে সব মেনে নিতে পারিস? আমি ভেবেই পাই না। কারো জীবনে তো আর আমার বা তোমার অনুমানের উপর ভিত্তি করে থেমে থাকবে না আম্মু। আজ হোক কাল হোক আপু যাওয়ার পর স্বপ্ননীল ভাই তো বিয়ে করতই। যেটা এখন করা নিয়ে তোমার কিসের এত মাথা ব্যথা আমার বোঝাও একটু। এত সিম্পল বিষয় বুঝতে পারিস না? আরে স্বপ্নিল কখনোই আনিকাকে ভালোবাসেনি, বুঝেছিস? আরে ও এতদিন আনিকাকে ভালোবাসার নাটক করছিল, নয়তো এত বছরের সম্পর্ক শেষ না হতেই কেউ এত তাড়াতাড়ি বউকে নিয়ে সুখে থাকতে পারে? 1 মাস না যেতেই সংসার করতে পারে? এগুলো তো বুঝবি না তোরা। সবাইকে নিজেদের মতো ভাবিস দেখেই এই ভুল করিস। তোর বোনও এই কাজ করেছিল, স্বপ্নিলকে বিশ্বাস করে ভালোবেসেছিল। কিন্তু সে যদি জানতো স্বপ্নিল ওকে এভাবে ধোঁকা দিবে, তবে হয়তো কখনোই ভালোবাসতে পারতো না। মরার আগেও ওর প্রতি সব অনুভূতি শেষ করে মরতো। মেয়ের সাথে তর্কের মাঝে মনের সকল কষ্ট অভিযোগ নিংড়ে ফেলেন সীমা বেগম। একই সাথে আক্রোশের অস্ত্র ঝরে তার চোখ থেকে। মাকে এভাবে রেখে অস্ত্র জমে আমিরার চোখের কোটেরও। তবু নিজেকে সামলে নেই সে। আজকে সব কিছুর খোলসা করতেই হবে, মাকে সব কিছু জানাতেই হবে, নয়তো তিনি এই ভুল ধারণা নিয়ে সারা জীবন এভাবে ঘৃণা করে যাবেন স্বপ্নিল ও রাহিতাকে। তাই মায়ের দিকে শান্ত চোখে চেয়ে আমিরা অত্যন্ত ধীর কণ্ঠে প্রশ্ন শুনল, যদি তুমি কারোর জন্য যেন স্বপ্ননীল ভাই আপুকে কোনো ধোকা দেয়নি, উল্টো সে নিজের ধোকায় শিকার হয়েছে, তবে তোমার অনুভূতি কীরকম হবে আম্মু? তখন কি তুমি নিজের মতামত পাল্টাবে? মেয়ের হঠাৎ এমন প্রশ্নে অতিকায় থমকে যান সীমা বেগম। বিস্ময়ে হতবিহল তিনি পাল্টা প্রশ্ন করার সাহসও পান না যেন। ভাঙা কণ্ঠে কোনো মতো শুধান, মানে কী সব যাতা বলছিস? মাথা ঠিক আছে তোর? মায়ের ভাবভঙ্গি দেখে শীতল হাসি দেখা গেল আমিরার ঠোঁটে। খানিকটা সময় নিয়ে বেশ ধীরস্থিরভাবে সে বলে, তুমি এইমাত্র যা শুনছো সেটা সঠিক আম্মু। স্বপ্ননীল ভাই আপুকে ভালোবাসার নাটক করেছে, বরং আপুই ওনাকে যে অন্য একজনের সাথে রিলেশনে গিয়েছিল। তোমাদের চাপে দেশে ফিরে বিয়ের কথা চলেও প্রকৃত অর্থে ওর মন সুদূরে লন্ডনে পড়েছিল। কিন্তু তোমার ও আব্বুর ভয়ে আপু এ কথাটা কাউকে বলতে পারেনি, এমনকি স্বপ্ননীল ভাইকেও না। কারণ আপু জানতো স্বপ্ননীল ভাই ভালো মানুষ। সে যদি বিয়ের আগে সত্যটা জেনে যায়, তখন নিজের মনের বিরুদ্ধে গিয়ে হলেও আপুর খুশির জন্য বিয়ে ভাঙতো। কিন্তু এমনটা হলে তোমরা সত্যি জেনে যেতে ও সবার সামনে অপমানিত হতে। তাই ভয়ে আপু কখনো কাউকে এ কথাটা বলেনি। মনের কথা মনে চেপে রেখে অসুস্থ শরীর নিজের সাথে প্রতিনিয়ত লড়াই করছে আমার বোন। এভাবে ধুকে ধুকে মরে একদিন আমাদের ছেলে চলে গেল হুট করে। কথার মাঝে বহুবার গলা ধরে আসছিল আমিরা, তবুও আজ সে থামেনি। আজকে যদি মাকে সবকিছু না জানাই, তবে স্বপ্নিল ও রায়তার সাথে চরম অন্যায় করা হবে। এদিকে সামনে দাঁড়ানো সীমা বেগম সব শুনে মিনিট কয়েকের জন্য স্তব্ধ হয়ে গেলেন যেন। অবাক শব্দটাও যেন নেহাত ক্ষুদ্র ঠেকবে তার বিস্ফোরিত মুখভঙ্গির সামনে। বার কয়েক কথা বলার চেষ্টা করেও যেন পারল না, যেন বোঝার চেষ্টা করছেন কি থেকে কি হলো। তাকে সামনে নেওয়ার সময় দেই আমিরা। একই সাথে এক এক করে সবকিছু খুলে বলে মৃত্যুর আগে
ওর কাছে দেওয়া আনিকার ডায়েরির কথা। এরপর স্বপ্নিলের অবস্থা দেখে ওর সেটা স্বপ্নিলকে দেখানোর কথা। অবশেষে স্বপ্নিলে সব ভুলে মুভ অন করার কথা। কোনো কিছুই আজ বাদ রাখে না। স্বপ্নিল ও রাহিতা যা এতদিন বলেনি তা আজ হুট করে নিজের আপন মেয়ের কাছে শুনে বাকশক্তি যেন হারিয়ে ফেলেছেন সীমা বেগম। একদিনই এত ধাক্কা নেওয়ার ক্ষমতা হচ্ছে না ওনার। তার এই অবস্থা দেখে পাশে দাঁড়ানো রাহিতা দ্রুত এগিয়ে গিয়ে একটি চেয়ার নিয়ে আসি এবং সযত্নে তাতে বসিয়ে দেয় সীমা বেগমকে। স্তম্ভিত উনি চেয়ারে বসে এক দৃষ্টিতে রাহিতার দিকে চেয়ে থাকলেন কিছুক্ষণ। অতঃপর বহুক্ষণ প্রচেষ্টার পর আমিনাকে উদ্দেশ্য করে বললেন, এত কিছু যদি হয়ে থাকে তবে আমি কেন জানাসনি? কেন? এই কথা তোরা সবাই জানতি, শুধু আমি জানতাম না। মায়ের প্রশ্নে আমিরা দীর্ঘশ্বাস ফেলে বলে, একদিন আমি স্বপ্ননীল ভাই রাহিতা ছাড়া কেউ জানতো না, এমনকি দিলারা খালামণিও জানে না। আজকে তুমি জানলে শুধু। মূলত স্বপ্ননীল ভাই আমাকে নিষেধ করেছিল আর কাউকে জানাতে, তাই তোমায় বলিনি এতদিন। এর কথায় মা অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে থাকেন ওর দিকে কিছুক্ষণ। আমিরা ফের বলে, তুমি যার বিরুদ্ধে আপুকে ভালোবাসার নাটক করার অভিনয় করছিলে, আপুকে ধোঁকা দেওয়ার অভিযোগ করছিলে, আসলে ভিকটিম সে নিজেই। কিন্তু আমার মরা বোনের প্রতি সম্মান রেখে চাইনি কেউ তাকে ঘৃণা ভরা দৃষ্টিতে স্মরণ করুক, কেউ তাকে নিয়ে কটূক্তি করুক। এই জন্য স্বপ্নীল ভাই কাউকে কিছু বলেনি কখনো, নীরবে নিজেই সয়ে গেছে সব এবং অনেকটা সময় ধরে নিজেকে সামনে নিয়ে এই রাহিতা ভাবির সাথে জীবনকে নতুনভাবে উপভোগ করার সুযোগ খুঁজছেন। এবার তুমিই বলো, স্বপ্নীল ভাই কি ভুল করেছেন? তিনি কি সঠিক সিদ্ধান্ত নেননি? মেয়ের কথায় চোখ দিয়ে আরেক দফা নোনা জল গড়িয়ে পড়ে সীমা বেগমের। এসব কথা যে তার অজান্তা ছিল তিনি কস্মিকালেও ভাবেননি কখনো। আজ একসাথে সত্যির উপলব্ধি করে যেন কাউকে কোনো কিছু বলার মতো অবস্থায় নেই তিনি আর। বেশ খানিকটা সময় নিয়ে উঠে দাঁড়ালেন চেয়ার হতে। বাইরে থেকেই হয়েছি আওয়াজ আসছে ভীষণ। এমন সময় রাহিতার হাতে থাকা মুঠোফোনে বেজে উঠল। স্বপ্নির ফোন দিয়েছে। সে রিসিভ করতেই স্বপ্নির বলল, রাহি, কোথায় তুমি? নিতেকে বিদায় দিব আমরা এখন। তাড়াতাড়ি গেটে নিচে আসো, খুঁজে পাচ্ছি না তোমায়। এই তো আসছি, 5 মিনিট দিন। বলে ফোন কেটে দেয় রাহিতা। তাকে বলার প্রয়োজন হয় না কে ফোন দিয়েছে। সামনে থাকা দুজন মানুষ নিজ হতে বোঝে নেই। আমিরা বলে, ভাইয়া ফোন দিয়েছে তাই না? বিদায়ের সময় হয়ে যাচ্ছে হয়তো, সবাই খুঁজছে আমাদের না, চলো যাই। এরপর মায়ের দিক তাকিয়ে নির্দ্বিধায় শুধালো, এখনো কি স্বপ্নীল ভাই বা রাহিতা ভাবির প্রতি তোমার কোনো অভিযোগ আছে আম্মু? মেয়ের প্রশ্নে কোনো জবাব দিলে না সীমা বেগম। হতাশ ভঙ্গিতে রায়তার দিক চেয়ে মাথা নুইয়ে ফেলল আমিরা। রায়তা মন খারাপ করে বিনা বাক্য ব্যয়ে চলে যাচ্ছিল সেখান থেকে। ঠিক এমন সময় হঠাৎ রায়তার হাত চেপে ধরে সীমা বেগম। চমকে উঠে তার দিকে তাকায় রায়তা। কোনো কিছু না বলে শুধু আলতোভাবে রায়তার মাথায় হাত বুলিয়ে দেন সীমা বেগম। ব্যাস, তাতেই যার যা বোঝার ছিল যা বোঝা হয়ে গেছে। আমিরের মুখে বিস্ময়ের হাসি, রায়তার ঠোঁটের কোণেও মুচকি হাসির রেখা। অতঃপর সব ঝামেলার অবসান ঘটিয়ে তিনজন মিলে চলে যায় বিদায়ী মেহফিলের প্রধান ফটকের কাছে। মাত্র কিছুক্ষণ হলো বইয়ের বিদায়ী পর্ব শেষ হয়েছে। কেঁদে কেটে সকলের অবস্থা খারাপ। সবাইকে এভাবে কাঁদতে দেখে নিজের বিদায়ের কথা স্মরণ হয়ে কান্না জমল রায়দার চোখের কোণেও। হাতে টাকা টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতেই সেটা নষ্ট হয়ে গেল কিছুক্ষণের মাঝেই। বিরক্ত হয়ে সেটা ফেলে দিতেই চোখের সামনে রুমাল ধরল কেউ। পাশে তাকাতেই ওর দিক তাকিয়ে থাকায় স্বপ্নিলে দেখা পায় রাহিতা। নিজ হাতে রাহিতার মুখ ধরে থুতনি উঁচু করে নিজের দিক তুলল স্বপ্নিল। অতঃপর বেশ ধীরে খুব সযত্ন করে মুছে নিল অর্ধাঙ্গিনীর চোখের পানি। মোছা শেষে রাহিতার মাথায় বাঁকা হয়ে যাওয়া টিকলিটা সোজা করে দিয়ে নিজ বুকের কাছে হাত বেঁধে স্বপ্নিল বলল, তুমি এত কাঁদছো কেন? তোমায় তো আর বিদায় দিচ্ছি না ওর সাথে। আপনি বললেই যাব নাকি? আর চোখে চেয়ে বলে রাহিতা। সে ভেবেছিল স্বপ্নিল হয়তো বলবে, তোমায় কোনোদিন যেতেই দিব না আমি, অথবা কোনো সুন্দর কিছু বলবে এর বিপরীতে। কিন্তু স্বপ্নিল তো স্বপ্নিলই। তাই রাহিতাকে ভুল প্রমাণ করে সে বলল, তা অবশ্য ঠিক, তুমি তো সারা জীবনের জন্য আমার ঘাড়ে চড়ে বসে আছো, ওখান থেকে আর নামবে না বোধহয়। ওর কথায় চোখ পাকিয়ে তাকায় রাহিতা। রেগে কিছু না বলেই খানিকটা জোরে মারে ফাজিল স্বপ্নিল বাহুতে। ওকে মারতে দেখে শব্দ করে হেসে ফেলে স্বপ্নিল। হাসতে হাসতে বলে,
এই রাহি, এটা কিন্তু একদমই ঠিক না। এভাবে ভরা বিয়েতে বরকে মারতে লজ্জা করে না? কেউ দেখলে কি ভাববে বলো তো? এভাবে মেরে সবার সামনে আমায় নির্যাতিত পুরুষ প্রমাণ করতে চাইছো নাকি তুমি? উফ, আপনার শুধু ফাজলামো, অসহ্য। বিরক্তিকর কণ্ঠে বলে রায়তা। অতঃপর স্বপ্নিলের দিক চেয়ে সে নিজেও হেসে ফেলে কিছুক্ষণের মাঝে। দুজনের অগোচরে দূর থেকে তাদের খুনছুটি দেখছিল একজোড়া চোখ, যে চোখে এতদিন দুজনের প্রতি শুধু তাচ্ছিল্য ও রাগ ছিল, আজ সে চোখে বিস্ময়। কিছুক্ষণ দুজনকে পর্যবেক্ষণ করার মাঝেই যেন সীমা বেগম উপলব্ধি করলেন, জীবনে যা কিছুই হয় না কেন সব কিছুতেই ভাগ্যের অনেক বড় হাত থাকে। আমরা যেভাবে জীবনটাকে সাজাই না কেন, শেষ মুহূর্তে সেটাই হয় যারা বিধাতা তার কলমে লিখে রাখেন। স্বপ্নিল ও রাহিতার মন দুটিও যেন একে অপরের কাছে বিনিময় হওয়ার জন্যই তৈরি করেছিলেন তিনি। ঠিক এই কারণেই এত কিছুর পরেও তারা ঠিকই এক হয়েছে, কেউ তাদের থামাতে পারেনি। দুজন যে নিজেদের অজান্তেই নিজেদের মায়ায় জড়িয়ে গেছে, এটা তারা না বুঝলেও সীমা বেগমের অভিজ্ঞ চোখের বুঝতে ভুল হলো না। দূর থেকে ওদের জন্য দোয়া করলেন তিনি। খানিকটা অস্ফুট স্বরেই তার মুখ থেকে দুজনের উদ্দেশ্য নিঃসৃত হলো দুটি সুন্দর শব্দ। সুখে থাকো। বিয়ের অনুষ্ঠান শেষে ক্লান্ত শরীরে যে যার রুমে প্রস্থান করেছে সকলে। রুমে ঢুকে গায়ে লাগানোর উদ্দেশ্যে বিছানায় শুতেই স্বপ্নিলের চোখে পড়ল ওয়াশরুম থেকে বের হওয়া রাহিতাকে। বিষয়টাতে কিঞ্চিত মনক্ষুণ্ণ হলো ওর। আজ সারাদিনে ব্যস্ততায় মেয়েটাকে ভালো মতো লক্ষ্য করা হলো না। ভেবেছিল রুমে এসে চুপিসারে ভালো মতন দেখবে ওকে, কিন্তু তার পরিকল্পনায় এক বালতি জল ঢেলে দিয়ে ইতিমধ্যে গোসল ছেড়ে বেরিয়েছেন রায়তা। সে দেখছে এক দীর্ঘশ্বাস ফেলল স্বপ্নিল। তবে আয়নার সামনে দাঁড়িয়ে এক ধ্যানে চুল মুছতে থাকা রায়তার দিক তাকিয়ে ওর মন ভালো হতে বেশিক্ষণ লাগলো না বইকি। সদ্য স্নানকৃত ভেজা চুলের রাহিতাকে অত্যন্ত স্নিগ্ধ দেখালো। চোখ ও অন্তর উভয় শীতল হলো স্বপ্নিলের। কপালের উপর বাম হাত রেখে রাহিতার অগোচরে সরাসরি আপাতমস্তক পর্যবেক্ষণ করে মুগ্ধ হচ্ছিল সে। খানিক বাদে চুল ঝাড়া শেষ করে বিছানার দিক তাকাতেই স্বপ্নিলকে এভাবে শুয়ে থাকতে দেখে কপাল কুঞ্চিত হয় রাহিতার। এতক্ষণ হলো রুমে এসেছে, অথচ কাপড় অবধি খুলে নেই। সে কি ফ্রেশ হবে না, নাকি এভাবেই ঘুমিয়ে গেছে? ভাবতে ভাবতেই বিছানার দিক এগোই রাহিতা। ওকে এগিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে পড়ে থাকে স্বপ্নিল। ওর নড়চড় না দেখে আস্তে করে কপালের উপর থেকে স্বপ্নিলের হাত সরিয়ে দেয় রাহিতা। চোখ জোড়া বন্ধ দেখে ভাবে সে ঘুমিয়ে গেছে, তাই আস্তে করে ডাকতে থাকে ওকে। স্বপ্নিলের মাথায় অদ্ভুত দুষ্টুমি চাপে। রাহিতা ডাক শুনেও সে চোখ খোলে না, কোনোরূপ সাড়া দেয় না। এবার ডাকে ছেড়ে স্বপ্নিলের গালে হাত দিয়ে ডাকতে আরম্ভ করে রাহিতা। একটু ভালোভাবে লক্ষ্য করলে সে দেখতে পারত স্বপ্নিলের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা সামান্যক্ষণ অতিক্রম হয়। আচমকা রাহিতার হাতে টান পড়ে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে পড়ে যায় স্বপ্নিলের প্রশস্ত বুকের উপর। বুকের মাঝে প্রবল বেগে চলা টিপ টিপ অনুভূতিতে শরীর অসাড় হয় রাহিতা। স্তব্ধ সে নিজেকে সামলে স্বপ্নিলের বুকে দুহাত রেখে মাথা তুলতেই ওর চোখে পড়ে স্বপ্নিলের চোখ খোলা। সেই খোলা চোখ স্পষ্ট দুষ্টুমির আভাস, যা দেখে এতক্ষণে সব কিছু বুঝতে বিলম্ব হয় না রায়তার। মুখ ফুলিয়ে উঠে পড়ে স্বপ্নিলের উপর থেকে, শ্বাস নিয়ে তড়িঘড়ি করে সরে দাঁড়ায় মুহূর্তে। ও কিভাবে সরতে দেখে জোরেই হেসে ফেলে স্বপ্নিল। হাসির মাঝে ভ্রু নাচিয়ে বলে, তুমি তো দেখছি বেশ ভীতু, এত সহজেই ভয় পেয়ে গেলে? এগুলো কি ধরনের ফাজলামো স্বপ্নিল? আপনি কি এখনো ভালো হবেন না? কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দেয় রাহিতা। ওর প্রশ্নে আরেকটু হাসে স্বপ্নিল। বিছানা থেকে উঠে এসে দাঁড়িয়ে যায় রাহিতার পাশে। খানিকটা ঝুঁকে এসে মাথা দুদিকে নাড়িয়ে স্বাগতিক কণ্ঠে বলে, না। ওর সহজ স্বীকারোক্তিতে বিরক্ত হয় রাহিতা। দাঁতে দাঁত চেপে চ উচ্চারণ করে সরে দাঁড়ায় ওর কাছ থেকে। সে দেখছে ফিসেল হাসে স্বপ্নিল। এমন সময় রাহিতা তাড়া দিয়ে বলে, এভাবে শুয়েছিলেন কেন এতক্ষণ? আর কতক্ষণ এই কাপড়ে পরবেন? তাড়াতাড়ি চেঞ্জ করে ফ্রেশ হন। আচ্ছা। ওর কথা শুনে স্বপ্নিল শ্বাস ফেলে বিছানায় দিক এগোয় রাহিতা। হঠাৎ কি মনে করে পেছন ফিরতেই স্বপ্নিলকে দেখে চমকে যায় সে। ফরমাল পরিহিত স্বপ্নিল এক ধ্যানে বোতাম খুলছে রাহিতার দিক তাকিয়ে। রাহিতা জানে স্বপ্নিল এখনও নির্ঘাত ফাজলামের মোডে আছে, কিন্তু তবু আজ এই স্বপ্নিলকে দেখে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে ওর মনের ভেতর। রাহিতার মন বলছে স্বপ্নিল ওকে মন থেকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। অন্তত স্বপ্নিলের চোখ আজকাল সেই কথাই বলে।
তবু রাহিতার ভয় হয়। পুনরায় স্বপ্নিলের কাছে প্রত্যাখ্যান হওয়ার ভয়ে মনের প্রশ্ন মনেই চেপে রাখে। স্বপ্নিলকে এখনো নিজের দিক তাকিয়ে থাকতে দেখে ওর গলা শুকিয়ে যায়। শুকনো ঢোক গিলে জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে সেই ইতস্ত কণ্ঠে বলে, কি সমস্যা? এখানে কাপড় খুলছেন কেন? বাথরুমে যান। ইতিমধ্যে স্বপ্নিলের শার্ট খোলা শেষ। রায়তার চোখ সরিয়ে নেওয়া, লাজুক আবরণে রেঙে যাওয়া গাল খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করে সে। অতঃপর রায়তার হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে গলায় ঝোলায় সে। পেছন ফিরে বাথরুমের দিকে যেতে যেতে বলে, নিজেকে চেঞ্জ করতে বললে আবার নিজে জিজ্ঞেস করছো কেন করছি? শার্টই তো খুললাম শুধু, আর তুমি এমন ভাব করছো যেন জীবনেও আমায় খালি গায়ে দেখো নাই। স্বপ্নিলের কথায় রায়তা অবাক হতেও ভুলে গেল এক মুহূর্তের জন্য। চোখ মুখ কুঁচকে ভিড়িয়ে বলল, অসহ্য লোক। পরের দিন সকালে সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছিল। এসবে নেই শুধু সীমা বেগম ও আমিরা। পরদিন সকাল হতে তিনি স্বপ্নিলের নানিকে জানিয়ে ঢাকার উদ্দেশ্যে চলে গেছেন। হুট করে এভাবে চলে যাওয়ায় সবাই প্রশ্ন করলেও রায়তা বিশেষ অবাক হতো না। সে বুঝেছে উনি কেন এভাবে চলে গিয়েছেন। হয়তো এর পেছনে রয়েছে তার অপরাধবোধ, নয়তো পশ্চাত্তাপ। কারণ যেটাই হোক, এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু রাহিতা সবচেয়ে অবাক হলো তখন, যখন শাশুড়ি তাকে সকালে ডেকে একটা খাম হাতে ধরিয়ে দিলেন। এটা কি মা? তোর জন্য উপহার সীমা দিয়েছে। সত্যি? রাহিতার কণ্ঠে বিস্ময়। তা দেখে দিলারা বেগম পুনরায় বলেন, অবাক হয়েছিস না? আমিও হয়েছিলাম যখন সকালে চলে যাওয়ার আগে হুট করে সীমা আমার কাছে এলো, এসে তোকে এটা দিতে বলল। তোদের বিয়েতে আসেনি, কিছু দেয়নি, তাই এটা তোকে দিতে বলল আজ। আমি চমকে যাই, হঠাৎ তোর সম্মতি কীভাবে হলো আল্লাহই জানে। শাশুড়ির কথায় হেসে ফেলল রাহিতা। খাম নিয়ে রুমে এসে তা খুলতেই চোখে পড়ল 1,000-5 টাকা, পরিপক্ক হাতের একটি চিঠি। তাতে এলোমেলো ভাবেই লেখা, রাহিতা, তুমি যখন এই চিঠি দেখবে তখন আমি হয়তো তোমার সামনেই থাকবো না। আসলে তোমার সাথে যেমন আচরণ করেছি, এরপর তোমায় কিছু বলার ভাষা আমার নেই। শুধু বলবো, আমার মেয়ের কৃতকর্মের জন্য আমি লজ্জিত। স্বপ্নিলের প্রতি এতদিনের খারাপ মনোভাব রাখার জন্য আরও বেশি লজ্জিত। ওকে ধন্যবাদ দিয়ে আমি মৃত মেয়ের সম্মান রক্ষা করার জন্য, ওর রেখে যাওয়া অতীতের কথা কাউকে না বলার জন্য। তোমাদের বিয়েতে তো রাগের বশে যায়নি, তাই এই খামে সামান্য উপহার দিলাম দুজনের জন্য। পারলে কোথাও থেকে ঘুরে এসো। দুজন এভাবে একে অপরের পাশে থেকো, সুখে থেকো। সীমা বেগমের চিঠি পড়ে নিমিষেই মন ভালো হয়ে যায় রাহিতার। মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর নিকট তাকে সঠিক বুঝ দেওয়ার জন্য। সে ঠিক করে এরপর ঢাকা গেলে একদিন তার সাথে দেখা করবে, মন খুলে কথা বলবে। এরই মাঝে স্বপ্নিল রুমে এসে তাকে চিঠি দেখায় রাহিতা। ওর হাতে চিঠি দেখে স্বপ্নিল ভ্রু কোচকে বলে, কিসের চিঠি এটা? এক মুহূর্তে স্বপ্নিলের চেহারা দিক তাকিয়ে রাহিতা ওর মতোই ফাজলামি সরে বলে, লাভ লেটার পেয়েছি তো, সেটাই দেখছিলাম আর কি। রায়তার বলতে দেরি স্বপ্নিলের চিঠি ছিনিয়ে নিতে দেরি হলো না। চোখ মুখ শক্ত করে চিঠি হাতে নিতে নিতে সে বলে, তো আমাকেও দাও, আমি একটু দেখি আমার বউকে চিঠি দেওয়ার সাহস কার হয়েছে। আনমনে বলা স্বপ্নিলের কথায় বুক চড়ে তোলপাড় হয় রায়তার। বারবার কানে বাজে ওর বেখালি কথাগুলো। তবে ওর ভাবনা দীর্ঘস্থ হওয়ার আগেই স্বপ্নের চিঠি পড়ে অবাক সুরে বলে, আরে, সীমা খালামণি লিখেছে নাকি এটা? হুম। বাপ রে, তার এত উন্নতি কিভাবে হলো এসব? রাহি, তুমি কিছু জানো? আমার তো মাথায় ঢুকছে না। মাথা নাড়িয়ে এক শ্বাস ফেলে স্বপ্নিলকে সব বলতে আরম্ভ করলো রায়তা। সব কিছু শুনে অবাক হলো সে। মাথা নাড়িয়ে বলল, আমার পেছনে এত কিছু হয়ে গেল আর আমিই জানলাম না। তুমিও আমাকে এত পরে জানালে রাহি, আগে জানালে না কেন? সরি, আপনাকে কালকেই বলতে চেয়েছিলাম, কিন্তু পরে টায়ার্ড হয়ে ভুলে গিয়েছি। হ্যাঁ, তা তো ভুলেই যাব। বলো যে আমার শার্টলেস দেখে মাথা হ্যাং হয়ে গেছে তোমার, আমি কি বুঝি না নাকি? স্বপ্নিলের কথা শুনে ধাতস্থ হতে কিছুক্ষণ সময় নেই রাহিতা। বুঝে উঠে ঝগড়া করার জন্য কিছু বলার আগেই হাসতে হাসতে রুম থেকে চলে যায় সে। পেছনে ফেলে যায় এক লাজুক রাহিতাকে। স্বপ্নিলের কাজে না সব বেড়াতে যাওয়ার প্ল্যান করছে। এসবে উচ্ছ্বাসিত রাহিতা সবার সাথে ব্যস্ত কোথায় কোথায় যাবে সেসব নিয়ে আলোচনা করতে। এরই মাঝে হুট করে স্বপ্নিল আসে সেখানে। গম্ভীর মুখে জানায় ওদেরকেও আজকে যেতে হবে, তার অফিসে একটা কাজ পড়ে গেছে। সে মাকেও জানিয়ে এসেছে।
এখন রায়তাকে জানাতে এলো। কাজীর মহল এসব শুনে বেশ জোরাজোরি করে ওকে, তবুও কাজের ক্ষেত্রে স্বপ্নিল সিরিয়াস বলা চলে। তা সে কারো কথায় তোয়াক্কা না করে রায়তাকে স্পষ্ট জানিয়ে দেয়, আমরা আজ বিকেলে রওনা হব। দুপুরের খাবার খেয়ে রেডি থেকো। আমি জানি তোমার হয়তো মন খারাপ হবে, কিন্তু কিছু করার নাই, ইটস আর্জেন্ট। স্বপ্নিলের মুখ থেকে আর কিছু বলার সাহস পায় না রাহিতা। সে বোঝে নিশ্চয়ই কিছু ঝামেলা হয়েছে, নয়তো স্বপ্নিল এভাবে হুট করে যেতে বলতো না। তাই মন খারাপ পাশে রেখেই রাজি হয় সে। সব ভাবনা ফেলে দুপুরে খাওয়া শেষে রুমে ঢুকতেই পায়চারি করতে থাকা চিন্তিত স্বপ্নিল চোখে পড়ে ওর। রায়তাকে আসতে দেখেই স্বপ্নিল এগিয়ে এসে উত্তেজিত কণ্ঠে বলে, একটা ঝামেলা হয়ে গেছে রাহি।